স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, কিন্তু এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে স্বাগতিক পাকিস্তান। তারা আসলে আগামী যে টি-20 বিশ্বকাপ আছে, এশিয়া কাপ আছে, এগুলো নিয়ে নিজেদের দল আসলে গুছিয়ে ফেলছে অনেকটাই। তারা নতুন ক্যাপ্টেনের নামও ঘোষণা করেছে। পাকিস্তানের ক্রিকেট দলটা আসলে কেমন হচ্ছে, তাদের গতিপথ কোন দিকে, এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মুমিনুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আজকে পাকিস্তান আসলে নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছে, যেখানে আসলে হেভিওয়েট দুইজন ক্রিকেটারের নাম নেই। এটা আসলে পাকিস্তানি ক্রিকেটের নতুন একটা ধাপে পা দেয়া কিনা? এই ব্যাপারটা হয়তো আরো আগেও চিন্তা করতে পারতো। এখন হয়তো আপনি যখন চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেছে, তারপর থেকে কিন্তু ভাবনা ছিল যে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি কেন্দ্রিক একটা পরিবর্তন আসবে। ওয়ানডে ক্রিকেটে কিন্তু বা ওয়ানডে দলটাতে কিন্তু খুব বেশি পরিবর্তন আসেনি। অধিনায়ক রিজওয়ান ঠিকই আছেন, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচও তারা জিততে পারেনি। স্বাগতিক দল একটা পয়েন্ট, সেটাও বৃষ্টির কল্যাণে। এরপর ধারণাই করা হচ্ছিল যে রিজওয়ানকে হয়তো সরিয়ে দিবে, কিন্তু আজকে পিসিবির যে প্রেস রিলিজটা ছিল সেখানে তাদের বলা ছিল যে রিজওয়ানকে তারা ওই 2027 বিশ্বকাপ, যে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, খুব সম্ভবত 3টা দেশ মিলে হবে, সেই দল কিনে চিন্তা করছে। আচমকা যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে টি-20 হচ্ছে গত আগস্টে খুব সম্ভবত রিজওয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব দেওয়ার পর তার অধীনে যে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে 5টা ম্যাচ খেলেছে, তারা 5টাতে হেরেছিল। আবার সালমান আলী আগার নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে তারা আবার 2টো ম্যাচ জিতেছিল, একটা ম্যাচ তারা হেরেছিল, মানে সিরিজটা জিতেছিল। ওই প্ল্যান বা ওই ফলাফলগুলোর পর অবশ্যই তারা টি-20 পরিবর্তন এসেছে, এবং এটা বড় একটা পরিবর্তন। শুধু যে রিজওয়ানকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্যাপারটা কিন্তু একেবারে দল থেকেই সরিয়ে দিয়েছে। রিজওয়ানের পাশাপাশি বাবর আজমকেও সরিয়ে দেওয়া হয়েছে, সেই সঙ্গে নাসিম শাহ এই দলটাতে নেই। এরা আসলে যে ওই প্রেস রিলিজ যে জিনিসটা বলা হচ্ছে, তারা হচ্ছে 2025 সেপ্টেম্বর একটা এশিয়া কাপ আছে টি-20, তার সঙ্গে 2026 ফেব্রুয়ারির দিকটাতে টি-20 বিশ্বকাপ, এই দুটো টুর্নামেন্টকে কেন্দ্র করে তারা প্ল্যান করছে। এটা আপাতত দৃষ্টিতে আপনি যদি বলেন যে হ্যাঁ, যেহেতু আপনি যদি এই ঘরোয়া ক্রিকেটটা খেলতে চান, টি-20 ক্রিকেটের ফ্রেশ লিগ, আমরা যেটা ফুটবলের ভাষা যেটা বলা হয় যে তারুণ্য নির্ভর একটা খেলায় আসলে টি-20। এখানে আমরা অনেক ক্রিকেটার, তরুণ ক্রিকেটারদের আসলে উঠে আসতে দেখি। এখানে আপনি ধরেন এবারের আইপিএল এর কথাই ধরুন, ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক তরুণ ক্রিকেটাররা, শ্রেয়াস আয়ারের মতো ক্রিকেটার ইন্ডিয়ার টিমটা ধরেন আইপিএল এ পর্যন্ত ক্যাপ্টেন্সি করেছেন, তারা ওইভাবে কিন্তু তৈরি করছে ক্রিকেটার। আপনি যদি ইন্ডিয়ার কালচারটা একটু খেয়াল করে দেখেন, ইন্ডিয়া কিন্তু 2024 যখন টি-20 বিশ্বকাপ জিতলো, তার আগে থেকেই কিন্তু একটা তরুণ দল গোছানো শুরু করেছিল। কিন্তু বিশ্বকাপটা তারা খেলেছিল অভিজ্ঞদের নিয়ে, যেখানে রোহিত, কোহলি সবাই ছিলেন। পরবর্তী সময় যেটা হচ্ছে, তারা বিশ্বকাপ জিতে রবীন্দ্র জাদেজা, কোহলি, রোহিত সবাই অবসর নিয়েছেন, এবং তাদের যে 26 বিশ্বকাপ প্ল্যান করা একটা দল, সেখানে একেবারে পুরোটা, একেবারে যদি ধরেন যে 1-2 বাদে বেশিরভাগ ক্রিকেটারই হচ্ছেন একবারে ইয়াং ট্যালেন্ট এবং ইয়াং প্রসপেক্ট যাদেরকে বলা হয়। ওই যে ভারতের যে প্রসেসটা, এই প্রসেসটাই খুব সম্ভবত পাকিস্তানও ফলো করতে যাচ্ছে। তবে আমি দেখি যে ভারত আসলে টি-20 এই ক্যাপ্টেন্সি সূর্যকুমার যাদবকে দেওয়ার আগে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল। আরো বেশ কয়েকজন কিন্তু ক্যাপ্টেন্সি, সঞ্জু স্যামসন সম্ভবত মাঝে একটা সিরিজে ক্যাপ্টেন্সি করেছিলেন। এভাবে আসলে ভারত আসলে ক্যাপ্টেন তৈরি করে। পাকিস্তানের এটা কিন্তু রেডিমেড কিন্তু পাওয়া যায় না। ঘরোয়া ক্রিকেটেও দেখা যায় যে যারা অভিজ্ঞ আছেন তারাই আসলে ক্যাপ্টেন্সিটা করেন, তরুণদের ক্ষেত্রে দেখা যায় না। পাকিস্তান এটা একটা, পাকিস্তানের ক্রিকেটের জন্য একটা বিগ স্টেপ আসলে বলা যায়। তবে পাকিস্তান কিন্তু ওয়ানডেতে মানে যেভাবে মোহাম্মদ রিজওয়ানের উপর ভরসা রাখছে, মনে হচ্ছে এটা আসলে পাকিস্তানের কি এর বিকল্প কি আছে, যে রিজওয়ানকে বাদ দিয়ে অন্য কাউকে ক্যাপ্টেন্সি দেওয়ার বিলাসিতা কি করার সুযোগ আছে পাকিস্তানের? আপনি খুব একটা ভালো ব্যাপার বলেছেন যে আপনি যে বাদ দিবেন, যেটা বাংলাদেশের ক্রিকেটও দেখা যায় যে আপনি ধরেন ওই যে বলা হয় যে বিকল্পকে, এখন আসলেই তো বিকল্প নেই। আপনি যদি পাকিস্তানের যে অধিনায়ক আছেন, ওয়ানডে অধিনায়ক রিজওয়ান, তাকে যদি বাদ দেন, তাকে আপনি আসলে কাকে অধিনায়ক দিবেন? বাবর আজম লাস্ট কয়েক বছর অধিনায়ক করছেন, তিনি আসলে ক্যাপ্টেন্সি চাপটা নিতেই পারছেন না, পারফর্মও করতে পারছেন না। তাকে তো অবশ্যই দিবেন না, তাকে সরিয়ে রিজওয়ানকে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে বাবর আজম এই লিস্টে নেই। আপনি যদি টপ অর্ডার থেকে চিন্তা করেন, ইমামুল হক অনেক দিন পর জাতীয় দলে ফিরেছেন, তিনি ক্যাপ্টেন হতে পারবেন না। ফখর জামান অফশোরিং নিয়ে নিচ্ছেন, এরকম একটা গুঞ্জন ছিল, কিন্তু হয়তো নেবেন না। কিন্তু ফখর জামান যত নিয়মিত না, সেক্ষেত্রে আপনি তাকে ক্যাপ্টেন্সিটা দিবেন না। তারপরে মিডল অর্ডারে আসেন আপনি, তৈয়ব তাহির খেলছেন, তিনি একেবারে ইয়াং ক্রিকেটার, তাকে কি আপনি দিবেন? তিনি একাদশে আসলে জায়গা পাবেন কিনা, পান কিনা, এটা নিয়ে অনেক বেশি প্রশ্ন উঠছে। সালমান আলী আগা একমাত্র যাকে মনে হয় যে আপনার আগামী দিনে পাকিস্তানি ক্রিকেটটাকে লিড করতে পারে। আপনি যদি টি-20 ক্যাপ্টেন্সি দিয়েছেন, তাকে ওয়ানডে ক্যাপ্টেন দিলে তখন কি হবে, প্রেশার পড়ে যাবে তার উপর। সো এই রিস্কটা আপনি কখনোই নিতে চাইবেন না। আর নিচের দিকে আপনি খুশদিল শাহ, ফাহিম আশরাফ, শাহিন শাহর দিকে টি-20 অধিনায়ক দেওয়া হয়েছিল, ওই নিউজিল্যান্ড সিরিজটা করেছিল, তারপর তাকে সরিয়ে দেওয়া হয়েছে। হারিস স্টোপ, নাসিম শাহ,
এরকম সিচুয়েশন যে একজনকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, তারপর আবার তার ক্যাপ্টেন্সি নিয়ে অন্য আরেকজনকে দেওয়া হয়েছে, মানে তার যদি মান সম্মানের যদি ব্যাপারটা যদি তারা অবশ্যই ক্যাপ্টেন্সি নেবেন না, সেকেন্ড টাইম আর হয়তো শাহিন আফ্রিদি নেবেন না পাকিস্তান, অন্তত এই ক্রিকেট বোর্ডের আন্ডারে আসলে নেবেন না। তো আপনি যে প্রশ্ন তুলেছেন যে আসলে বিকল্প নেই, এটা আসলেই সত্য। পাকিস্তানের ক্রিকেটে আপনি ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক করতে দিবেন, রিজনের বিকল্প আসলেই কেউ নেই। টি-20তে হয়তো আপনি ইয়াং অনেককে ট্রাই করতে পারেন। আপনি যখন দেখবেন যে পাকিস্তান শাহিনসের যে খেলাগুলো হয় সেখানে কিন্তু মোহাম্মদ হারিস ক্যাপ্টেন্সি করেন, তার মানে হচ্ছে তারা ওই যে প্ল্যানটা, ওই ভারত যে প্রসেসটা মেনটেন করছে সেটা কিন্তু তারা শুরু করতে চাচ্ছে, বা এটা একটা প্রথম স্টেপ। আপনি একবার শুরুতে যেটা বললেন যে নতুন যুগের শুরুর যে একটা প্রথম ধাপ বলা যেতে পারে, সেটা আপনি বলতে পারেন। সেই ক্ষেত্রে এটার একটা রিস্ক থাকবে, কারণ আপনি যেহেতু নিউজিল্যান্ডে খেলতে যাবেন, আপনার কিন্তু মনে থাকার কথা যে নিউজিল্যান্ডে শাহিন শাহ আফ্রিদি তার ক্যাপ্টেন্সি ক্যারিয়ারে প্রথমবার ক্যাপ্টেন্সি করতে গেলেন, সেই ট্যুর থেকে আসার পর থেকে কিন্তু ক্যাপ্টেন্সি থাকেননি। তো সালমান আলী ক্ষেত্রে সেই ব্যাপারটা থাকে, কারণ আপনার ইয়াং টিম নিয়ে যাচ্ছেন, কেমন পারফর্ম করবেন, খুব সম্ভবত সেখানে খুব ভালো পারফর্ম করা হবে না পাকিস্তানের ক্ষেত্রে। কারণ উপমহাদেশের যে কোনো দলই, অন্তত ইন্ডিয়ার মতো দলও কিন্তু নিউজিল্যান্ডে যদি খেলতে যায় তখনও তারা কিন্তু সাফার করে। এটা আসলে পাকিস্তান বাংলাদেশের মতো যেই দলগুলো আছে একই ক্যাটাগরি, এদের জন্য আরো কঠিন। হ্যাঁ, সো ওই রিস্কটা থাকবে তার সঙ্গে। তবে এটা একটা ভালো দিক যে আপনি ওই যারা সিনিয়র ক্রিকেটার আছেন, যারা মনে করছিলেন যে জাতীয় দল তাদের জায়গাটা একবারে পাকা, বিশেষ করে বাবর আজম কিংবা রিজওয়ান, নাসিম শাহ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে লাস্ট কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তারা আসলে একটু হাঁপিয়ে গেছেন, তাদের আসলে খেলার প্রতি বাবর আজমের এই চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স দেখে আমার আসলে মনে হচ্ছে তিনি আসলে রানই করতে পারছেন না, খুবই হাঁসফাঁস করছেন, একটা রান করতে গিয়ে 3টা বল খাচ্ছেন। এরকম আসলে একজন ব্যাটার যখন এরকম সিচুয়েশনে পড়ে যান, তার আসলে লম্বা একটা ব্রেকের দরকার হয়। ব্রেকটার পরে ঘরোয়া ক্রিকেটে খেলে ফ্রেশ হয়ে একদম আসতে হবে। আমি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ক্রিকেটারদের আমি পার্সোনালি ফলো করি, তারা আসলে কোন প্রসেসটা মেনটেন করেন। আপনি অনেক সময় হয়তো দেখবেন যে মানসিক অবসাদের কারণে অনেকে ক্রিকেটার খেলছেন না, ইংল্যান্ডের ওই ক্রিকেটার খেলছে না। আমাদের উপমহাদেশের ক্রিকেটারদের এই কাজটা খুবই হয় না। আপনি বিরাট কোহলির কথা বলতে পারেন, বা এরকম 1-2 ক্রিকেটার হয়তো বা এইটা আসলে উদাহরণস্বরূপ আসবে না এই হিসেবে, কিন্তু এই জিনিসটা প্রসেসটা ফলো করেন না। এটা একটা বড় কারণ হচ্ছে যে উপমহাদেশে যারা ক্রিকেট খেলেন তাদের সব, আমাদের মেন্টালিটিটা এরকম যে আমরা হারানোর একটা ভয় থাকে। আপনার কাছে মনে হতে পারে যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এরকম একটা ব্যাপার আছে যে আপনি একটা সিনিয়র ক্রিকেটারকে জিম্বাবুয়ের বিপক্ষে রেস্ট দিবেন, সে রেস্ট নিতে চায় না, কারণ তার ধারণা হচ্ছে একটা ইয়াং ক্রিকেটার এসে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলে তার মানে পরের সিরিজে আমার জায়গাটা কনফার্ম না। এই যে একটা ইনসিকিউরিটি ফিল করেন। পাকিস্তান ভারতের ক্ষেত্রে এই জিনিসটা আরো বেশি। কেন বেশি? কারণ হচ্ছে আপনি জানেন যে ওইখানে এত বেশি ট্যালেন্ট, আপনি কখন কে ভালো খেলবে। কিন্তু ভারতের একটা ভালো ব্যাপার হচ্ছে রোহিত শর্মা, কোহলি বা আরো 2-3 জন ক্রিকেটার আছেন, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরাহ, এরা ফিক্সড। এরা জানেন যে এরা যদি 1 বছরও না খেলেন, তারা যখন আবার দলে দরকার হবে তখন তারাই ফিরবে। না, আপনি মোহাম্মদ শামির কথাই ধরুন, লম্বা একটা ব্রেক, এত ইনজুরির পরে তিনি আইপিএল খেলতে পারেননি, একটা লম্বা একটা বিশ্বকাপ খেলতে পারেননি। সামি যে ব্যাক করবেন, পারফর্ম করতে পারবেন, এটা আসলে কেউ বিশ্বাসও করেনি। কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তারা কিন্তু বিশ্বাস রেখেছিল পারফর্ম করতে পারবেন। পান্তের কথা বলুন, পারফর্মার কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি পান্তের কথা বলেন, পান্ত 1-1.5 বছর 2 বছর বাইরে ছিল, কিন্তু ইন্ডিয়া কিন্তু ইনভেস্ট করেছে। তারা জানে এই ক্রিকেটটা আমার যখন দরকার পড়বে তখন সে আমাকে ডেলিভার করবে, আমাকে তার উপর ইনভেস্ট করতে হবে। সো আপনি বোর্ড হিসেবে, আপনি নির্বাচক হিসেবে, আপনি যখন একটা ক্রিকেটারকে ওই সিকিউরিটিটা দিবেন, আপনি যখন বলবেন যে তোমার কে আসছে কে যাচ্ছে তোমার এটা নিয়ে টেনশন করার দরকার নেই, তোমার যখন আমার প্রয়োজন হবে তুমি নেক্সট সিরিজে বা তারপরের সিরিজটা তুমি খেলবা, এটা নিয়ে তোমার কোনো টেনশন নেই। সো এই জিনিসটা এশিয়ান কালচারে এই জিনিসটা দেখা যায় না। এই কারণে বাংলাদেশের ক্রিকেটাররা, পাকিস্তানের ক্রিকেটাররা বা শ্রীলঙ্কার ক্রিকেটাররা সেম ভাবে সাফার করে, এবং যে ওই মেন্টালি ব্লকনেসটা তৈরি হয় যে আমি যদি অবশ্যই রেস্ট নেই, সেক্ষেত্রে হয়তো আমি পরে সিরিজে ডাক পাবো না। সো এই সামনে কিন্তু বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজ আছে। আমরা আসলে আজকে জানলাম যে এপ্রিলে জিম্বাবুয়ে সিরিজ খেলতে হবে, সেখানে কিন্তু আমরা দেখবো যে মুশফিক রহিম আসলে রেস্ট নেবেন না, তিনি আসলে জিম্বাবুয়ে সিরিজটা খেলার জন্য অপেক্ষায় থাকবেন। তিনি এই সিরিজটাতে পারফর্ম করে আসলে দেখিয়ে দিতে চাইবেন, একটা সিচুয়েশন তৈরি হবে। পাকিস্তানের ক্ষেত্রেও এই জিনিসটা হবে, সিনিয়র ক্রিকেটার অপশন নিতে চান না। তো পাকিস্তান ক্রিকেটের আমার মনে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বোল্ড একটা ডিসিশন নিয়ে অন্য ক্রিকেটারদের একটা বার্তা কিন্তু দিয়েছে। আপনি শাহিন শাহ আফ্রিদি কিন্তু খুব ভালো একটা ফর্মে নেই, হারিস রৌফের মতো ক্রিকেটার তিনিও কিন্তু খুব ভালো ফর্মে নেই। তাদের ফর্মটা ভালো না থাকলেও তাদেরকে নিয়ে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে পাকিস্তান। তারাও কিন্তু একটা চাপে পড়ে গেছে অবশ্যই, কারণ আপনি যখন ইয়াং ক্রিকেটাররা যখন আসবেন, ইয়াং ক্রিকেটারদের তো আসলে হারানোর ভয় নেই। একটা জিনিস হচ্ছে কি, ওই বলা না যায়, ওই সুকান্ত ভট্টাচার্যের যে একটা কবিতা আছে, 18 বয়সে সবাই আসলে ইয়াং ব্লাড গুলা সবার আসলে ওই
মেন্টালিটি থাকে এরকম যে আমি ফাটিয়ে দিব। সো এখন যারা ইয়াং ক্রিকেটার যারা আসবেন, যেমন বেশ কয়েকজন হাসান নেওয়াজকে নিয়ে আসা হয়েছে, আব্দুল সামাদকে নিয়ে আসা, তার বেশ কয়েকজন সুফিয়ান মুকিমকে ইনক্লুড করা হয়েছে। সো ব্যাপারটা যেটা হচ্ছে যে তারা কিন্তু যখন ক্রিকেটটা খেলবেন, টি-20 ক্রিকেটটা খেলবেন, তাদের কিন্তু ভয় ডর নাই। সো তারা ভালো করার চান্স আছে। হ্যাঁ, এইরকম হতে পারে যে একটা সিরিজ হয়তো খারাপ করবে, নিউজিল্যান্ড সিরিজ হয়তো খারাপ করবে, কিন্তু পাকিস্তানে যারা নির্বাচক আছেন বা ক্রিকেট বোর্ড আছে, তাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে যে এই ছেলেগুলোকে যেন আপনি ওই এক সিরিজ ভালো খারাপ করলে যেন বাদ দিয়ে দেন না। আজকে কিন্তু প্রেস কনফারেন্সে কথা বলছিলেন পাকিস্তানের নতুন ক্যাপ্টেন সালমান আগা। তিনি আসলে বলছিলেন যে আমাদের এখন প্ল্যান হলো সামনের এশিয়া কাপ এবং টি-20 বিশ্বকাপ এই পর্যন্ত আশা করি যে দায়িত্বটা পালন করতে হবে। তিনিও আসলে কনফিউজ যে তিনি এই পর্যন্ত দায়িত্বটা থাকতে পারবেন কিনা। আসলে একজনকে আপনার যখন ক্যাপ্টেন্সি দেওয়া হবে, আপনার আসলে এই বিষয়ে কোন কনফিউশনে রাখা উচিত না। আপনি পাকিস্তানি ক্রিকেটে দেখুন, শুধু ক্যাপ্টেন্সি না, কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু কয়েক মাস পর পর তো চেঞ্জ হয়। একটা সময় অনেক দিন বাদে সরফরাজ যাওয়ার পর খুব সম্ভবত বাবর আজমই মাঝখানে 3 বছর সবচেয়ে বেশি লং টাইম ক্যাপ্টেন্সি। তারপরে কিন্তু আপনি বাবরের পরে বাবর নিজেও আবার এসেছেন বাদ দেওয়ার পর, শাহিন শাহ আফ্রিদি করেছেন, রিজওয়ান করেছেন, এখন সালমান আলী আগা এসেছেন, খুব সম্ভবত মাঝখানে শাদাব খান কোন একটা সিরিজে ক্যাপ্টেন্সি করেছেন। সো আপনি যখন আবার নির্বাচকদের খেয়াল করুন, আপনি মনে হয় আগামী লাস্ট 2 বছরে খুব সম্ভবত 24 জন 25 জন নির্বাচক এসেছে। 3 বছরে আপনার বোর্ড প্রেসিডেন্ট এসেছে 5 জন। আবার এমন একজন নির্বাচককে নিয়ে আসা হয়েছে যার ক্রিকেট খেলার কোনো অভিজ্ঞতা নেই, তিনি শুধু অ্যানালিস্ট হিসেবে আসলে আপনি এখানে এসেছেন। আসলে অ্যানালিস্টের কাজটা কি? তিনি আসলে কিভাবে আসলে ক্রিকেটারদের নির্বাচনটা করবেন? তিনি তো স্টেটস দেখবেন, স্টেটস দেখে আসলে ক্রিকেটার নির্বাচন করা যায় না। স্টেটস দেখে কখনো প্রতিভা নির্বাচন করা যায় না। আপনাকে জিনিস মাথায় রাখতে হবে। হ্যাঁ, একজন ক্রিকেটার ঘর, যেমন বাংলাদেশের আমি উদাহরণ দিই, আমি ছোট করছি না, আপনি দেখুন ডিপিএল এ যখন খেলা হয়, আপনি দেখবেন প্রত্যেক বছর এনামুল হক বিজয়, নাইম শেখ, তারা 800, 900, 1000 রান প্রত্যেকটা মৌসুমে করেন। কিন্তু তাদেরকে যখন জাতীয় দলে নিয়ে আসা হয়, হ্যাঁ খুব বেশি হয়তো সুযোগ দেওয়া হয় না, কিন্তু 2-1টা ম্যাচ, 3টা ম্যাচ, 4টা ম্যাচ যখন সুযোগ পান, তারা কিন্তু ওই ম্যাচগুলোতে ভালো করতে পারে না। তার মানে হচ্ছে ওই যে ঘরোয়া ক্রিকেটের যে স্ট্যাটস, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে খাটে না। সো আপনি সবসময় স্ট্যাটাসও ভরসা করতে পারবেন না। সাইম আইয়ুব, তারা তো সবসময় ঘরোয়া ক্রিকেট খেলেন না। আপনি বাংলাদেশের বা অন্যান্য যেমন ইয়াসফি জয়সওয়াল, তিনি তো ঘরোয়া ক্রিকেট খুব খেলেন না। আপনি বরুণ চক্রবর্তীর কথাই বলতে পারেন। তিনি আসলে এই যে লিস্টে ক্রিকেটে, আমি গত 2 বছরে দেখলাম যে 5টা-7টার বেশি কিন্তু লিস্টে ম্যাচও খেলেননি। তাকে আসলে ওয়ানডে টিমে নিয়ে আসা হয়েছে, 2টা ম্যাচ খেলেছেন, 2টা ম্যাচই ভালো করেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সুযোগ পেয়েছেন, এক ম্যাচে সুযোগ পেয়ে 5টা উইকেট নিয়েছেন। এরকম পারফরমারদের কথা আপনি জানেন, তাদেরকে আসলে স্টেটটা বিবেচনা করে কিভাবে নেবেন আর কিভাবে পারফরমারটা আপনাকে বুঝতে হবে যে এই ক্রিকেটার আমার দলের জন্য আসলে কি দিবে, মানে কোন ভ্যালুটা অ্যাড করবে, আপনি এইভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, একজন 100 রান করতে পারে, কখনো কখনো 100 রানের চেয়ে 20টা রান অনেক গুরুত্বপূর্ণ। যারা ধরেন বিশেষ করে যারা ফিনিশার হিসেবে খেলেন, তাদেরকে কিন্তু আপনার বলে দিতে হবে, তাদের সাথে আপনার কনভারসেশনটা এরকম হবে যে তুমি এখানে 10 বলে 20 রান করবা, এটাই এনাফ আমার জন্য, তোমার সেঞ্চুরি করতে হবে না, হাফ সেঞ্চুরি করতে হবে। সো ওই যে ক্রিকেটারদের আসলে প্রত্যেকটা ক্রিকেটারের মেন্টালি আপনাকে ওই স্টেবল পরিস্থিতি দিতে হবে, তাহলে আপনি ওই ক্রিকেটারের কাছে ভালো আউটকামটা পাবেন। আর যে শুরুতে আপনি যে জিনিসটা বললেন যে বড় ক্রিকেটার বা সিনিয়র ক্রিকেটারদের অবশ্যই একটা বার্তা প্রেস রিলিজে কিন্তু বলা হয় না যে তাদেরকে রেস্ট দেওয়া হচ্ছে, কয়েকদিন ধরে গুঞ্জন ছিল তাদেরকে বাদ দেওয়া হবে, শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। এবং তারাও নিশ্চিতভাবেই জাতীয় দলে ফেরার জন্য একটা মানে কি উদ্গ্রীব হয়ে থাকবেন। এবং বাবর আজমদের ছাড়া আমার কাছে মনে হয় না, বাবর রেজওয়ানদের ছাড়া এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে পাকিস্তান খেলতে যাবে। কিন্তু তাদের জন্য একটা বড় ব্যাপার হচ্ছে যে তারা ওই যে যারা ইয়াং ব্লাড যারা আছে তাদেরকে দেখে নেওয়ার সুযোগ পাচ্ছে যে আমাদের ভবিষ্যৎ যারা আছেন তারা আসলে কতটুকু ভালো করতে পারেন। এটা অবশ্যই পাকিস্তানের জন্য পজিটিভ ব্যাপার। কিন্তু ওই যে তাদের যে পরিবর্তন, মানে ঘুম থেকে উঠে আমার মনে হলো যে থেকে ক্যাপ্টেনটা চেঞ্জ করে দিলাম, আমার মনে হলো দলটা চেঞ্জ করে দিলাম, এইভাবে চললে আপনি আসলে কখনো এগোতে পারবেন না। এখানে একটা স্টেবল, আর পাকিস্তানের ক্রিকেট কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে, অনেক তারা যে একটা ধাপে ছিল 17 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ধরুন, তার পরবর্তী সময়েও কিন্তু 22 বিশ্বকাপ পর্যন্ত বলতে পারেন। তারপর কিন্তু আপনি 3-4 বছর, গত 3-4 বছরে তাদের তেমন কোনো পারফরমেন্স নেই, তাদের ক্রিকেটাররাও আহামরি কোনো পারফর্ম করতে পারেনি। আপনি লাস্ট 3টা আইসিসি টুর্নামেন্ট দেখেন, 2022 বিশ্বকাপে তারা ফাইনাল খেলেছিল, ইংল্যান্ডের কাছে খুব সম্ভবত তারা হেরে গেছিল। তারপর আপনি 23 বিশ্বকাপ দেখেন, গ্রুপ পর্ব থেকে বিদায়। 24 টি-20 বিশ্বকাপ দেখেন যুক্তরাষ্ট্রের মতো দলের মতো কাছে হেরেছেন এবং আপনি গ্রুপ পর্ব থেকে টি-20 বিশ্বকাপ বাদ পড়েছেন। আপনি যেদিন ঘরের মাঠে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি, ঘরের মাঠে টুর্নামেন্ট মানে
আপনার পাকিস্তানের মতো একটা আনপ্রেডিক্টেবল দল ভালো করবে, চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাবে, এটাই খুব স্বাভাবিক। অন্তত সেমিফাইনাল খেলার কথা ব্যাপার ছিল, কিন্তু অথচ তারা কি করলেন, তারা একটা ম্যাচ জিততে পারলেন না, 2টা হারলেন, একটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল। সো তার লাস্ট 3 বছরে বা 2 বছরে 15 মাস বলা যেতে, 15 মাসে কোনো পারফরমেন্স পাকিস্তান নেই। হ্যাঁ, মাঝে তারা সাউথ আফ্রিকা গিয়ে সিরিজ জিতেছে, অস্ট্রেলিয়া গিয়ে সিরিজ জিতেছে। আপনি আসলে এই সিরিজ জিতলে আপনার কখনো দেশের ক্রিকেট উন্নতি হবে না। আপনাকে আসলে আপনি পারফর্ম করতে না পারলে তারা আসলে মানে কেউ সিরিজ জিতে আসলে কিছু হবে না। সো ওই জিনিসটা মিসিং, এবং এইটা মনে হয় যে পাকিস্তানের ক্রিকেটটা ওই যে এত বেশি পরিবর্তন, দেখেন 15 মাসের একটা রেজাল্ট নেই। তার কারণ হচ্ছে লাস্ট 3 বছরে পাকিস্তানের ক্রিকেটে এই যে 24 জন আপনার নির্বাচক নিয়োগ দেওয়া, 4 জন বোর্ড প্রেসিডেন্ট আসা, অধিনায়ক 5-7 জনকে করা, এগুলো আসলে কখনোই ভালো বার্তা দেয় না। ওই যেটা বললাম যে আপনার যদি মনে হয় ঘুম থেকে উঠেই ক্যাপ্টেন চেঞ্জ করে দিব আর আপনি বিশ্বকাপ জিতে যাবেন, এইভাবে আসলে কখনো ক্রিকেটটা হয় না। আপনাকে একটা প্রসেস মেনটেন করতে হবে, লং টার্ম চিন্তা করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। যেমন 25 চ্যাম্পিয়ন্স ট্রফিটা শেষ, আপনাকে চিন্তা করতে হবে আমার পরের ওয়ানডে টুর্নামেন্টটা কবে, 2027 সালে। আগামী 1.5 বছর আমি সময় পাচ্ছি, ওয়ানডে টিমটা তৈরি করব। আমি 2 বছরে ওয়ানডে টিমটা প্রসেসটা মেনটেন করবো। আমার 20 থেকে 25 জন ক্রিকেটার থাকবে যারা একটা সার্কেলের ভিতরে থাকবে। এই 25 জন থেকে আমি সেটা 15 জনকে নিয়ে সেই 27 বিশ্বকাপে যাবো। আপনার এর ভিতরে যদি 1-2 জন এক্সেপশনাল কেউ ভালো খেলে বাইরে, সেটা অন্য আলাপ, কিন্তু আপনার ওই স্টেবল একটা পরিস্থিতি নিয়ে একটা প্রসেস মেনটেন করে 2 বছরে একটা দল গোছাবেন, তাহলে আপনি যদি ভালো করতে পারেন। না হলে আপনি আসলে যেমন এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দেখেন ফাহিম আশরাফ কিংবা হচ্ছে খুশদিল শাহ, তারা কিন্তু কেউ যাদের আশেপাশে ছিল না। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো করে, বিপিএল এ ভালো খেলেছেন, হুট করে নিয়ে গেলেন। আপনি বিপিএল এ ভালো খেলছে আর ওয়ানডে ক্রিকেটে ভালো খেলবে, ব্যাপারটা একই রকম না। খুশদিল শাহ একটু ভালো করেছেন, এটা আসলে লাকের, এটা হয়তো তার লাকের ব্যাপার, আপনি যেটা বলেন, কিন্তু কথা হচ্ছে যে এটা তো সব প্রসেস না, কনসিস্টেন্সি পারফরম্যান্স আসলে ওইভাবে আসবে। হ্যাঁ, সো এটা তো প্রসেস না। আপনি যখন এই প্রসেসটা ব্রেক করবেন, তখনই আপনি আসলে ভালো ফলাফল করতে পারেন না। পাকিস্তান লাস্ট 3 বছরে বা 15 মাসে 2 বছরে যা হয়েছে, এটাই আসলে ফল। ধন্যবাদ মুমিনুল, আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিকফ্রেন্ডসি নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোন পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই বন্ধু আমাদের সঙ্গে থাকুন।